একটা ট্রান্সলেশন পড়াইতো। আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম তো। তো বৃত্তি পরীক্ষার আগে মুখস্থ করাইতো আমার ইংরেজি স্যার। উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, জনাব আবুল হোসেন। হুম, উনি আমাকে মানে বৃত্তি নেওয়াই ছাড়বেন এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে আমাকে দিনরাত 24 ঘন্টা পড়াইতেন। এর মধ্যে হুম, একটা অন্যতম ট্রান্সলেশন ছিল, বলা সহজ করা কঠিন, ইজি টু সে বা হুম, ডিফিকাল্ট টু সে। তো ওর মনে পড়ে গেল আর কি। প্রথম কথা হচ্ছে পাটনি ভাইয়ের কথাই আমি যদি আসি, উনি খুবই কার্যকর কথাগুলো বলেছেন, স্বপ্নের কথা বলেছেন। এইটা হইলে বোধহয় খুবই ভালো হইতো, জ্ঞানী গুণী প্রফেসররা। কিন্তু রাজপথে যখন গেছি তখন কিন্তু আমরা এই সুলতানা শিরিনকেই দেখেছি, রানু আপাকেই দেখেছি, আর্লি আপাকেই দেখেছি, হবিগঞ্জের আমার বউয়ের বান্ধবী ওদের কথা শাম্মী। বলি নাই কিন্তু। আরে ভাই নমিনেশনের কথা, করতে দেন না নমিনেশনের ভাই। কথাগুলো। আপনি নিশ্চিত থাকেন, আপনি সিনিয়র মানুষ, আপনাকে আমি খারাপ কথা বলবো না, ঠিক আছে? তো আহ, আমি একজনকেও দেখিনি অযোগ্য, এবং আমার মনে হয়েছে যে আমাদের পার্লামেন্টারি বোর্ড এবং যারা এখানে নিয়োগকর্তা সিদ্ধান্ত নিয়েছেন তাদের নমিনেট করার জন্য যথাযথই করেছেন। জনাব তারেক রহমান কিভাবে মনোনয়ন দেন, আমি একটা উদাহরণ আপনাকে বলি। দেখুন, আমি আমার ক্ষেত্রে আমি কোনোদিনও গুলশান অফিসে যাওয়া মানুষ না। আমি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হয়েছি 22 সাল, জয়েন্ট সেক্রেটারি হয়েছি 22 সালে। তার আগে আমি হুম, মানে কোনোদিনও অফিসে যাইনি, কি বলে আপনার নয়াপল্টনে যাইনি। আমি কোনোদিনও কোনো স্থায়ী কমিটির কোনো সদস্যের বাড়িতে যাওয়া আসা করিনি। একদিন গিয়েছিলাম একটা প্রোগ্রামে, উনি প্রধান অতিথি ছিলেন, নজরুল ইসলাম খান স্যার। ওনাকে আমি শুধু পিক আপ করতে গেছি অ্যাজ এ প্রোটোকল অফিসার। উনি বাসার নিচে আসছেন, ওনাকে নিয়ে গাড়িতে নিয়ে গেছি আমি। এছাড়া আমার তদবিরের কোনো জায়গা নেই। কিন্তু আমি আন্দোলন সংগ্রাম এবং রাজপথ আমার এলাকার, আমি গ্রামের 2বারের উপজেলার সভাপতি, দীর্ঘদিন কাজ করেছি। উনি কিন্তু আমাকে খুঁজে নিয়েছেন। সো দ্যাটস হাউ হি ক্যালকুলেট। এখন হি ক্যালকুলেটস। আপনি যেটা গোপালগঞ্জের কথা বলেছেন, আরে ভাই পদত্যাগ করার কি আছে? নির্বাচনের আগেই তো উনি ওনার দলবল নিয়ে, উনি ওনার জাতি গোষ্ঠী সম্প্রদায় নিয়ে বিএনপির নির্বাচন করেছেন। এবং এটা বিএনপির ওখানকার যিনি পার্লামেন্ট মেম্বার তিনিও বলেছিলেন, আমি আপনাদের সম্প্রদায়কে দেখব। আর আমরা তো মাইনরিটি থেকে এরকম দিতেই চাই। আমি তো গত 17 বছর আমার এলাকায় আমি বলেছিলাম যে মাইনরিটি মানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বা হিন্দু সম্প্রদায় বা হিন্দু বৌদ্ধ যারা আছেন বা আদিবাসী, তাদের থেকে আমার 100টার মধ্যে অন্তত 30 জন লোককে আমার 101-এর মধ্যে আমি রাখতে চাই। পাইনি, তারা ভয়ে আসেনি। এখন তারা আসবে, আমরা তাদেরকে নিব। আপনার সমস্যা কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপির নতুন কোনো দল না যে আকাশ থেকে এসেছে। বিএনপি এই প্রথম ক্ষমতায় আনা, আর বিএনপি জানে হুম, কখন কোথায় কি করতে হবে। নাম্বার তিন, আপনি যেটা বলছেন, আমরা তো প্রফেসরকে দেখেছি গত 18 বছরে কি হয়েছে দেশে, ওই বিস্তারিত কথাই আমি যেতে চাচ্ছি না। নাম্বার চার হচ্ছে যে রাজনীতি দল গণতন্ত্র শুধু জ্ঞানীদের দিয়ে চলে না। আর যদি তাই হইতো, জন মেজর কিন্তু ওই অক্সফোর্ডে পড়া লোক ছিল না, ঠিক আছে? বেগম খালেদা জিয়াও পিএইচডি হোল্ডার ছিলেন না, কিন্তু উনি দেশ চালিয়েছেন এবং দেশের লোকজনকে উনি আন্দোলন সংগ্রাম রাজনীতি সবকিছু শিখিয়ে গিয়েছেন। আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, আপনার কাছে কি কোনো ডেটাই দিতে পারবেন? সবার কাছে থাকে না রেডি, আপনার কাছে থাকতে পারে, কারণ আপনি বলছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ নিয়ে আপনি কথা বলছেন। বাংলাদেশ ব্যাংকের যিনি নিয়োগ এসছেন, আপনি বলছেন এটার বহু আগে উনি ওনার ঋণ, প্রত্যেকটা ব্যবসায়ীর বাংলাদেশের ঋণ আছে আজকে। আপনি জানেন, আমি নিজে দেখেছি, এক ব্যবসায়ীর কাছে গেছি আমি। 22 বছর আমি কর্পোরেট ছিলাম, ওয়ান অফ দ্য গ্রুপ অফ কোম্পানির আমি গ্রুপ ফাইন্যান্স ডাইরেক্টর ছিলাম। তো আমি গিয়েছি এক ব্যবসায়ীর কাছে, মার্কেটে তাকে জানেন যে উনি হচ্ছেন বিলিয়নিয়ার মানুষ। উনি নামাজ পড়ছেন, আমি সেজদা থেকে উঠছে না, কেন জানেন? পরে দেখি ওনার চোখে পানি। আমি বলি, স্যার কি হয়েছে আপনার? আরে ভাই, ফ্যাক্টরি চলে না, কস্ট অফ লেবার বেড়ে গেছে, বায়ারকে জিনিস দিতে পারি না, এয়ার ফ্রেট করতে হচ্ছে।
রেট অফ ইন্টারেস্ট হাই, তো ম্যাক্সিমাম ব্যবসায়ীর একই অবস্থায় দেশে সবাই ঋণ রিশিডিউল করেছেন। উনি রিশিডিউল করেছেন, ওনার অপরাধ কোথায়? ওনার লেখাপড়াটা তো আমি ভালো জানি, তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বিভাগের অ্যাকাউন্টিং বিভাগের। উনি ওনার যোগ্যতায় প্রমাণ রেখেছেন, কিভাবে উনি চালাচ্ছেন আপনি দেখছেন। রিজার্ভ কোথায় গিয়েছে উনি যথার্থই বলেছেন। দেখুন, আমরা রাজনীতিবিদরা মাঠে রাজনীতি করি, আমরা মিছিল করি, মিটিং করি, আমরা আমাদের বক্তব্য দিই, আমরা সংবাদ সম্মেলন করি, আমরা জনগণকে সচেতন করি, আমরা জনগণকে একত্রে নিয়ে আসি। কিন্তু এটা যদি বিপ্লব না হয়, গণ অভ্যুত্থান, তাহলে কি জনগণের কিছু করবার আছে যদি সেনাবাহিনী পুলিশ আমাদের সাথে সাথ না দেয়? যারা বড় বড় ফটর ফটর করে, গত 17 বছরে বিএনপি লক্ষ লক্ষ লোক নিয়ে বহু মিটিং করেছে। মিডিয়াতে যদিও আপনারা দেখেননি, কারণ আমি নিজে উপস্থিত থাকতাম মিটিং গুলাতে। শত শত হাজার হাজার লোক নিয়ে মিছিল করবার পর মিডিয়ায় আসতো না, কিন্তু আমরা তো দেখেছি। আমরা কি পেরেছি? যে 6 জন ছেলে বলে তারা পেরেছে। আপনি তো ওই জুলকার নারায়ণ সাহেব তো বলেছেন কে কোন ডিজিএফআই এর গাড়িতে ছিল, কথা বোঝেননি? তো আমরা যেটা হাসিনুর রহমান ভাই এটা পারফেক্টলি পয়েন্টেড আউট করেছেন, এটা তো বিপ্লব না। আমরা তো জঙ্গলে যে আর্মস অ্যাম্বিশন নিয়ে আমরা তো বিপ্লবের ছক আঁকিনি যে আমরা এটা করেছি। এখানে সবাই মিলে আমরা করেছি, সেনাবাহিনীরও এখানে বড় ভূমিকা ছিল। উনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত হওয়ার জন্য বলেছি। আমি আমার রাজনৈতিক মতাদর্শ থেকে কথা বলি না, আমি জানি না আমার দলের কি স্ট্যান্ড, বাট আমি যখন টকশোতে কথা বলি, এবং আমাদের সেরকম বাক স্বাধীনতা আমাদের দল থেকে দেয়া আছে। রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে যে কারণে বিএনপি করি, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি বলে যে আপনি আপনার কথা আপনি ব্যক্ত করতে পারবেন, এবং আপনার কথা ব্যক্ত করবা দেওয়ার জন্য আমি আমার ক্ষেত্র তৈরি করে দেব, সেটাই আমার রাজনীতি। কাজেই এ কে এম পাটোয়ারি ভাই কথা বলবেন, এতে বিএনপি শুনবে, এবং মত থাকবে, দ্বিমত থাকবে, সমালোচনা থাকবে, এটাকে বিএনপি সবসময় ওয়েলকাম করে। ধন্যবাদ যে কোনো অশ্রাব্য কথা হয়নি, কোনো গুপ্তর কথা হয়নি, এবং আমরা শালীনতার মধ্যে করেছি। এজন্য আমার 2 সিনিয়র ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি কোনো কিছুর কাউন্টার দিতে চাই না। একটা কাউন্টার আমি দিতে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ভাই। দেখুন, উনি 8 মাস জুলাই সনদের বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন এই জাতীয় ঐকমত্য কমিশনে। সংসদে যতগুলো আলোচনা হয়েছে এর 90% আলোচনা হয়েছে জুলাই সনদকে নিয়ে। কাজেই উনি কথা বলবেন, এইটাই খুব স্বাভাবিক। কাজে যাদের গাত্রদাহ হয় তাদের সম্পর্কে আমার উপদেশ হচ্ছে যে দয়া করে একপক্ষীয় চিন্তাভাবনা নিয়ে না চলাই ভালো। বহুপক্ষীয়, বহুতান্ত্রিক এবং তুলনামূলক কথা বলাটাই, মন্তব্য করাটাই বেশি শ্রেয়।